পেস বোলিং এর মধ্যে একটাই ফেস হচ্ছে নাহিদ রানা এবার পিকড হতেন আইপিএল এ, আগামীবার হতে পারে হয়তো। স্টিল দেয়ার ইজ আ লং গ্যাপ। স্পিনাররা আসলে এখন গুরুত্ব আস্তে আস্তে কম পাচ্ছে। ঘাটতিটা কোথায় আমাদের? প্রতি 10 জন ক্রিকেটারের মধ্যে 5 জন পাবেন যে স্পিন অলরাউন্ডার। টেস্টে আসলে বাংলাদেশের পেসারদের খুব বেশি সুযোগও দেওয়া হতো না, কিন্তু বাংলাদেশ কিন্তু কোয়ালিটি স্পিনের কাছে সবসময় দুর্বল। আপনি মুম্বাইয়ের উইকেটের চরিত্র জানেন, কিন্তু মিরপুরের উইকেটের চরিত্র আমরা অনেকটা চরিত্রহীন। এবারের যে পেস বোলিং লাইন আপ সেটা পাকিস্তানের চেয়ে বাংলাদেশেরটা বেটার লাগছে। চলছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ, এবং যে টেস্ট সিরিজের প্রথম টেস্ট দিয়ে খড়ের মাঠে অর্থাৎ মিরপুরে বাংলাদেশের সাদা পোশাকের খেলা ফিরল প্রায় 6 মাস পর। এবং এই মিরপুরে যখন আবার খেলা ফিরছে ঘুরে ফিরে মিরপুরে খেলা হবে, আর উইকেট আলোচনা থাকবে না, সেটা কি হয়? এবং ঠিক সেটাই হয়েছে অবশ্যই। শুরুর দিকে উইকেটটা দেখে মনে হচ্ছিল উইকেটে ঘাস আছে, মিরপুর উইকেট পেসারদের অনেক কিছুর জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা আজকের মির ভার্সেস মির আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতু মীর, আমার সঙ্গে আছেন মীর রাহান মাসুদ। লেটস সে আই এম দ্য পেস বোলার অফ বাংলাদেশ। আমাকে আমার হাইট দেখে মনে করে যে আমি পেস বোলার। রাহান ধরুন স্পিন বোলার। কাদের জন্য আসলে এখন বাংলাদেশ সবচেয়ে বেশি আদর্শ সব ফরম্যাটে? বা যেহেতু এখন টেস্ট ক্রিকেট চলছে, যদি বলি ইনক্লুডিং টেস্ট ক্রিকেট, এমনিতে মনে হয়, আলোচনায় মনে হয় যে বাংলাদেশের পেস বোলিং, পেস ডিপার্টমেন্ট এখন আসলে সব ক্ষেত্রে সব জায়গায় আসলে অনেক অনেক বেশি এগিয়ে, বা তারাই আসলে ম্যাচ উইনার করছে হয়তোবা। কিন্তু কিছু নাম্বারস পরিসংখ্যান তো সেসব নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যেটা জানতে চাই, বাংলাদেশের আসলে স্ট্রেংথটা কোথায়? রায়হান, আমার তো মনে হয় বাংলাদেশের মানে হিস্ট্রিক্যালি বাংলাদেশের বোলিং এর, বা বাংলাদেশ অ্যাজ আ টেস্ট নেশন বা ক্রিকেট প্লেয়িং নেশন, আমাদের স্ট্রেংথটা আসলে কোথায়, পেস অর স্পিন? না, আমি জাস্ট অডিয়েন্সের কাছে একটা জিনিস একটু জানতে চাই যে আপনারা কখনো মিরপুরে গ্রিন সারফেস দেখেছেন? একদম গ্রিন সারফেস, সবুজ ঘাস, সুন্দর। এই গ্রিন সারফেস করার ব্যাপারটা দেখেছে খুবই রেয়ার। কারণ হচ্ছে মিরপুর হচ্ছে ব্যাটারদের বদ্ধভূমি হিসেবে পরিচিত, এবং মিরপুরের যেই স্লো লেফট আর্ম স্পিনার থাকবে 3 জন, এবং আমাদের যদি রবীন্দ্র জাদেজা থাকতো, হয়তো রবীন্দ্র জাদেজার মতো আরো 3টা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, সবাই খেলতো আমার ধারণা। ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশে এসেছিল, তারা প্রথমবার তাদের টেস্ট হিস্ট্রিতে কোনো পেস বোলার ছাড়া খেলতে নেমেছিল, এরকম ঘটনাও ঘটেছে। শুধুমাত্র যে একজন স্লো মিডিয়াম পেসার ছিলেন, যেমন আমাদের এক সময় কিন্তু একমাত্র পেসার ছিলেন সৌম্য সরকার, এবং ওই টেস্ট স্কোয়াড নিয়েও বাংলাদেশ দল মানে ফাইট দিয়েছে। কিন্তু এখন একটু ধারাটা বদলেছে, এখন স্পিনার 2 জনের মধ্যে একজন কে থাকবে এরকম একটা আলোচনা হয়। মানে এবার যেটা হয়েছে, আপনি দেখেন আমাদের টিম সিলেকশনের একটা গাফিলতির কথা যেটা বলি, রবিচন্দ্রন অশ্বিন লেজেন্ডারি টেস্ট স্পিনার, তিনি কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমার এখনো মনে আছে টিম কম্বিনেশনের কারণে একটা টেস্টে বসেছিলেন, খুবই ইম্পর্টেন্ট টেস্ট সিরিজে। এর কারণ হচ্ছে রবীন্দ্রচন্দ্রন অশ্বিনকে ওই সিরিজটাই আসলে ওই ম্যাচটাই যেই রোলে আসলে দরকার ছিল তাকে ওইভাবে সেট করতে পারছিল না। বাংলাদেশে যেটা হয়, বেইন তাইজুল লেজেন্ডারি বাংলাদেশের পক্ষ থেকে খুবই ভালো স্পিনার, হাইয়েস্ট উইকেট টেকার, ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট স্পিনার ইন বাংলাদেশ, ব্রেড বলে সে আসলেই ভালো। কিন্তু পাকিস্তানের এই দলটায় 7 জন আপনি দেখবেন বাহাতি ব্যাটার আছেন। সো বাহাতি ব্যাটারদের কাছে বাহাতি স্পিনার যে কমফোর্টেবল, এটা কিন্তু আমরা ঐতিহাসিকভাবেই জানি। তো সেইখানে নাইম হাসানকে খেলানো যেত, সেইটা করেনি। এখন যেটা হয়েছে, আগে যেটা হইতো যে আমরা নাইম হাসানকেও খেলাতাম, মেহেদী হাসান মিরাজও খেলতো, তাইজুলও খেলতো। এখন যেটা হয়েছে, আমাদের স্পেস বোলিং যে লাইন আপ সেটা অনেক শক্তিশালী হওয়ার কারণে স্পিনাররা আসলে এখন গুরুত্ব আস্তে আস্তে কম পাচ্ছে। আমরা 3 জন স্পিনার বা 4 জন স্পিনার সেই যুগটা থেকে অনেকটাই সরে এসেছি। একটা সময় যেটা ছিল, ধরেন একদিক থেকে সাকিব আল হাসান বল করতো 30-40 ওভার টানা, আর একদিক থেকে তাইজুল বল করতো, মাঝে মধ্যে মেহেদী হাসান মিরাজ চিপিং করতো। 2016 সাল থেকে এই ধারাই চলে আসছিল। এবং চান্ডিকা হাথুরু সিংহের যে টেনার ছিল, আপনার যদি মনে পড়ে, সেই টেনারের সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল কিন্তু এইটাই, যে আমরা ঘরের মাটিতে টেস্ট জেতার জন্য আমরা আমাদের স্ট্রেংথের সঠিক ইউটিলাইজ করতেছি কিনা। একই সাথে আপনি যদি বাংলাদেশের খুব লিজেন্ডারি যে 2-3টা টেস্ট উইনের কথা চিন্তা করেন, একটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই, আর একটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজটা আমরা ওদের মাটিতে গিয়ে জিতে এসেছি জাস্ট 5 আগস্টের পর সাকিব আল হাসান। সেই 2টা সিরিজে কিন্তু আমাদের পেস বোলাররা প্রাইম ভূমিকা পালন করেছে, ওয়ান অফ দ্য বেস্ট স্পেলস ফ্রম ইবাদত হোসেন, নাহিদ রানা, সবাই। সো আমাদের টেস্ট ক্রিকেটে যদি ভালো করতে হয়, আপনি যদি ইন্ডিয়ার উত্থানটা দেখেন টেস্ট ক্রিকেট, আমি বারবার ইন্ডিয়ার রেফারেন্স টানছি, কারণ হচ্ছে ইন্ডিয়া এক সময় আজিত আগারকার, জাভাগাল শ্রীনাথ, এরপরে হচ্ছে জাহির খান, মুনাফ প্যাটেলের মতো পেসাররা খেলতো। এখন ইন্ডিয়ায় আপনার সিরাজকে রাখা হয় না অনেক টেস্ট ম্যাচে।
এরকম হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। মোহাম্মদ শামি অনেক ওয়ানডে ম্যাচের সুযোগ পায় না, কারণ সে বুমরার সাথে একজন প্রাইম পেসার থাকে, আবার হার্দিক পান্ডিয়া আছে, সব মিলে ওদের খুব ভালো 6-7 জনের একটা ভালো লাইন আপ আছে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের কিন্তু এরকম 4-5 জন খুব ভালো মানের পেস বোলার আছে। এর মধ্যে ইবাদত হোসেন হয়তো একটু আনলাকি, তার ইনজুরির পরে তার ওইভাবে আর ফেরা হয়নি, সেই ইবাদতকে আমরা হয়তো খুঁজে পাচ্ছি না, বাট বাকিরা কিন্তু খুব ভালো করছে। এর মধ্যে আপনি যদি চিন্তা করেন, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিকেটার এবং একই সাথে পোস্টার বয় তাসকিন আহমেদ, তিনি কিন্তু আস্তে আস্তে দলে গুরুত্ব হারাচ্ছেন। এর একটা বড় রিজন হচ্ছে কি, অন্য পেসাররা উঠছে ভালো করছে। এই যে একটা হেলদি কম্পিটিশন, এই হেলদি কম্পিটিশনের মধ্যে ঢোকার কারণে বাংলাদেশ একই সাথে তো আমাদের স্পিনার মানে এটা জন্মগতভাবেই আছে আমার মনে হয়। বাংলাদেশে আপনি যদি কোনো একাডেমিতে যান, প্রতি 10 জন ক্রিকেটারের মধ্যে 5 জন পাবেন যে স্পিন অলরাউন্ডার, কারণ হচ্ছে এই টুকটাক ব্যাটিং পারে এবং লেফট আর্ম স্পিন করে। এটা হচ্ছে বাংলাদেশে খুব তথাগত একটা ব্যাপার। তবে এখন আস্তে আস্তে এই ধারণাটা বদলাচ্ছে, আস্তে আস্তে ভালো মানের পেসার উঠে আসছে এবং সেই ধারায় বাংলাদেশ টেস্টেও কিন্তু আস্তে আস্তে ভালো করছে। অলরাইট, লেট মি গেট ইউ সাম নাম্বারস। আমি যেটার কথা বলছিলাম যে বাংলাদেশ, হ্যাঁ কোনো সন্দেহ নেই আমাদের এখন পেস বোলিং ডিপার্টমেন্ট মানে বেস্ট গত বাংলাদেশের টেস্ট ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে ভালো অবস্থানে আছে। আমাদের লম্বা লাইন আপ সব কিছু। নাম্বারের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের আসলে এখন অনেক ফর্ম্যাটে বোলাররা জেতাচ্ছে ম্যাচ, পেস বোলাররা জেতাচ্ছে ম্যাচ, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ দেখেন এই রিসেন্ট টাইমে গত 1 বছরের মধ্যে বাংলাদেশের পেসারদের মধ্যে 5 উইকেট হল আছে শুধুমাত্র একজনেরই, সেটা হচ্ছে নাহিদ রানা। এবং আমাদের এখন ওই যে পোস্টার বয় বলি বা পেস বোলিংকে বা পেস বোলিংয়ের মধ্যে একটাই ফেস হচ্ছে নাহিদ রানা। বাকিরা আপনি যদি দেখেন তানজিম সাকিব, হাসান মাহমুদ, সবাই কিন্তু যাওয়া আসার মধ্যে, তাসকিন, মোস্তাফিজ টেস্ট ক্রিকেটটা খেলছেন না। ফলে আমাদের এখন এসে যেটা দাঁড়িয়েছে একজনই নাহিদ রানা। রায়হান এতক্ষণ ধরে যেটা বললো ভারতের রেফারেন্স দিল কিংবা অন্য যে কোনো দলের রেফারেন্স আমরা যদি দেখি, আপনি কিন্তু একজন পেসার দিয়ে আসলে আপনি কখনোই বলতে পারবেন না বা আপনি ম্যাচ উইনিং একটা সেটা হতে পারবেন। আপনার ওরকম 3-4 জন আপনার একটা ডিপার্টমেন্ট স্ট্রং। বাংলাদেশ স্পিনে কেন সবসময় ডমিনেট করেছে? বিকজ সেখানে শুধুমাত্র সাকিব আল হাসান ছিলেন না, তাইজুল ছিলেন তার সঙ্গে, মোহাম্মদ রফিক ছিলেন না, তার সঙ্গে ছিলেন এনামুল হক মনি। তো বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টটা সবসময় 3-4 জনের কম্বিনেশনে চলেছে। পেসে যেটা এসে হয়েছে, যেটা বললাম এগেইন, মুস্তাফিজ খেলছেন না সবগুলো ফরম্যাট, তাসকিন তার সেরা সময় হারিয়ে ফেলেছেন এবং এটা প্রত্যেকে একজন একজন করে প্রতিনিধিত্ব করেছেন পেস বোলিং ডিপার্টমেন্টে। এখন এসে করছেন নাহিদ রানা। এটা চেয়েও যেটা অ্যালার্মিং রায়হান, আমি যদি সব শেষ লেটস সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যে সিরিজটা মনে আছে, বাংলাদেশের হয়ে ধরুন তাইজুল ওই ম্যাচে ইনফ্যাক্ট ফার্স্ট ইনিংসে প্রবলেম সে 5 উইকেট হল করলো, দেন রাবাদা এসে 6 উইকেট নিয়ে নিল একই উইকেটে তাদের পেসাররা। এবং এটা বাংলাদেশের সঙ্গে অপোনেন্ট টিমগুলোর হরহামেশা ঘটে, তাদের পেসাররা দুর্দান্ত প্রতাপে বল করছে উইকেট নিচ্ছে, কিন্তু বাংলাদেশের গিয়ে সেখানে পেসাররা সুবিধা করতে পারছে না। স্পিন বোলিং দিয়ে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ ভালো করছে। সো অ্যাকচুয়াল যেটা বলা হচ্ছে আমাদের পেস বোলিং, সেইটা টেস্ট ক্রিকেটে আসলে এখনো প্রপার রিফ্লেক্ট হচ্ছে না বলে আমার কাছে মনে হয়। এবং এইটার জন্য আসলে ঘাটতিটা কোথায় আমাদের? স্টিল যদি আপনি দেখেন যে কয়েকটা টেস্ট, বিশেষ করে অ্যাওয়ে টেস্ট বাংলাদেশ জিতলো রিসেন্টলি, সবগুলোতে কিন্তু পেসারদের অবদানই বেশি। মানে হচ্ছে এটা বিল্ড আপ প্রসেসের মধ্যে দিয়ে আছে। আমি এই জায়গাটা বলবো পেসারদের অবদান বেশি হলেও বাংলাদেশ ম্যাচগুলো দিতেছে দলগত পারফরমেন্স। তা তো অবশ্যই একেবারে 11 জনের খেলায় তো আসলে শুধু একজন পেসার তো যেতে পারে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন আলাদাভাবে, ইবাদতের সেই স্পেলটা যদি না থাকতো, 6 উইকেট 5 উইকেট স্পেলটা, স্পেলগুলো খুব গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেট কিন্তু স্পেলে যেতে, একটা স্পেলের কথা আপনি যদি ওভার দ্য ইয়ার্স, সেই যদি স্টিভ হার্মিসনের 2005 সালের অ্যাশেজের স্পেলের কথা চিন্তা করি, তারপর 2013-14 দিকে মিচেল জনসনের ফায়ার্স স্পেলের গুলোর কথা যদি চিন্তা করি, তারপর হচ্ছে মিচেল স্টার্কের, আপনি দেখেন মিচেল স্টার্কের কথা সবসময় বলা হয় কেন, মিচেল স্টার্ক হচ্ছে প্রথম ওভারে উইকেট এনে দেয়, মোটামুটি এটা একটা অলিখিত একটা নিয়ম হয়ে গেছে। সো এই ধরনের যে একটা ক্যারিশম্যাটিক যে বিষয়গুলো, এইগুলো বাংলাদেশের পেস ব্যাটারিতে খুব মিসিং ছিল, যেটা হচ্ছে আমার মনে হয় যে এর আগে ইবাদত হোসেন, তারপর হচ্ছে এখন নাহিদ রানা, এই যে এই ফিয়ার্স ফ্যাক্টরটা বাংলাদেশের ক্রিকেটে নিয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশের যে প্রাইম পেস বোলার, তুই বাংলাদেশে ওভার দ্য ইয়ার একজন পেস বোলারের কথা বলে, আমি সবসময় মাশরাফির কথা বলবো। অনেক বছর ধরে মাশরাফি কিন্তু টেস্ট ক্রিকেটে এরকম সার্ভিস দেয়নি। সো আপনার ওই ঘাটতিটা কিন্তু সবসময় ছিল। একটা সময় পর্যন্ত আপনি যদি দেখেন মাশরাফি টেস্ট ক্রিকেট খেলেনি, 2009 সালে লাস্ট টেস্ট ক্রিকেট হয়েছে, এখনো পর্যন্ত আপনি দেখবেন
পেস বোলারদের মধ্যে তাকে কিন্তু কেউ ওইভাবে বিট করতে পারেনি উইকেটের ট্যালিতে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশ ওইভাবে পেস বোলার আসেনি। রুবেল কিন্তু টেস্টে ভালো করতেন না, তাসকিন অন এন্ড অফ তিনি ওইভাবে টেস্টে গুরুত্ব পেতেন না। টেস্টে আসলে বাংলাদেশের পেসারদের খুব বেশি সুযোগও দেওয়া হতো না। হ্যাঁ, এটাই প্রথমত একজন পেসার নিয়ে আমরা খেলেছি, দুইজন থাকলেও তারা বল করতেন, মোটে দেখা যেত পুরো ম্যাচে হয়তো 20 ওভার, বাকিটা আসলে স্পিনারটাই করতেন। বাট বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট খেলছে এবং সেখানে 3 জন পেসার একসাথে, যেটা আমরা এই পাকিস্তানের সঙ্গে দেখছি, তাসকিন, এবাদত এবং নাহিদ রানা। এইটাই আসলে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের একটা বড় সাইন যে বাংলাদেশ ক্রিকেট পেসে এখন আসলে ফোকাস করছে। আপনি যদি দেখেন মানে সাইড লাইনটা দেখেন, যে আমাদের এখনো পর্যন্ত শরীফুল, তারপর হচ্ছে তানজিম সাকিব, এরকম বেশ কয়েকজন পেস বোলার কিন্তু মানে আশেপাশেই আছে দলের। টেস্টে ধরুন আমাদের খালেদ আমাদের রেগুলার খেলতেন, বল যদিও তার পারফরমেন্স নিয়ে অনেক কথা হয়েছে। এছাড়াও ধরেন আরো অনেকেই উঠে আসছে এখন পেস বোলিং এ বাংলাদেশের, এবং ওইটা আসলে আমার মনে হয় আপনি যেটা বললেন একাডেমিতে গেলে আমরা দেখি যে সবাই আসলে স্পিন অলরাউন্ডার, সেই জায়গাটা এখন একটু পরিবর্তন আসছে। পেসার এখন হতে চাইছে অনেকে, বিকজ পিপল অলওয়েজ আইডল খোঁজে, তাই না, স্পোর্টসে। এবং সেই আইডলটা ধরুন যখন সাকিব আল হাসান হয়, তাসকিন হয়, এখন যদি নাহিদ রানা হয়, সো মানুষ সেভাবে আসলে মোটিভেট হয়, বিশেষ করে ইয়াংস্টাররা। বাংলাদেশের পেস বোলিং এর ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এইটা আসলে চ্যালেঞ্জটা হচ্ছে ধারাটা ধরে রাখা। একটা সময় বাংলাদেশ যখন 2015 ওয়ার্ল্ড কাপ পরবর্তী 16-17 বাংলাদেশ টানা ওয়ানডে ফরম্যাট যে ছিল, তখন কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ 4 জন পেসার নিয়ে খেলেছে, কিন্তু সেটা কিন্তু লম্বা সময় সাস্টেইন করেনি। মিরপুরের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে, এবং সেই উইকেটটা ধরুন আমরা বিপিএলে দেখেছি একরকম, লাস্ট সিরিজ আরেক রকম দেখলাম, পাকিস্তানের সঙ্গে একরকম, মানে কখনো ট্রু সিরিজ উইকেট হয়ে যাচ্ছে, কখনো হঠাৎ করে সেটা ভীষণ স্পিন বান্ধব হয়ে যাচ্ছে, কখনো কখনো এখানে স্পেসারে এসে আগুন ছড়াচ্ছেন। কিন্তু এইটা হচ্ছে আরেকটা বড় কারণ আমার কাছে মনে হয় রাহান, যে আপনি যেহেতু আমরা সবচেয়ে বেশি ম্যাচ খেলি মিরপুরে, আমাদের হোম অফ ক্রিকেট, এবং সেখানকার উইকেটটা আসলে ঠিক কেমন আমরা সেটা জানি না। আপনি কিন্তু লর্ডসের উইকেটের চরিত্র জানেন, আপনি মুম্বাইয়ের উইকেটের চরিত্র জানেন, কিন্তু মিরপুরের উইকেটের চরিত্র আমরা অনেকটাই চরিত্রহীন, এবং সে কারণেই আসলে এইটাতে আমাদের টিমও আসলে কনফিউজ থাকে তারা কেমন কম্বিনেশন নিয়ে নামবে, 3 পেসার 2 স্পিনার নাকি 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলবে। প্রথাগতভাবে আসলে কোনো কিছু সার্টেন না মিরপুরে, সবসময় সেটা পরিবর্তিত হতে থাকে। এইটা আমাদের পেসারদের উঠে আসার ক্ষেত্রে বড় বাধা। একটা জিনিস কিন্তু খুব কনস্ট্যান্ট বাংলাদেশের, সেদিন হচ্ছে আমার এক ছোট ভাই স্ট্যাটাস দিল, আমি যদিও ফেসবুকের রেফারেন্স গুলো টানতে পছন্দ করি না, প্লিজ, লিখেছে যে ওয়েলকাম টু 10-4-2 ফরম্যাট ফর বাংলাদেশ। মানে হচ্ছে বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেট খেলতে নামে, 10-12 রানের মধ্যে 2টা উইকেট পড়ে যায়, মানে ওপেনিং এই ম্যাচে 31 রানে পড়েছে 2 উইকেট। সো আপনি যে রাবাদার কথা বলছিলেন, আমার কাছে সবসময় মনে হয়েছে বাংলাদেশ যতটা না ওই পেস বোলারদের খুব ভালো বোলিং এর কাছে পরাস্ত হয়, তার চেয়ে বেশি মেন্টাল একটা ব্লক থাকে। ট্রু, কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন বাংলাদেশ খেললো তখন কিন্তু তাসকিন 6 উইকেট নিয়েছিলেন, কিন্তু তাদের ধরুন এই শামার জোসেফ, তারপর জেডেন সিলস, মোটামুটি মিডিয়াম পেসাররাও এসে একদম বাংলাদেশকে নাকানে জুবানি খাইয়েছে, এবং এটা সবসময় হয় বাংলাদেশের ক্ষেত্রে। এবং আমি সেই রেফারেন্স গুলো দিচ্ছিলাম, যেমন অনেক ম্যাচ আছে একই উইকেটে অন্য দলের পেসাররা ভালো করছে, আবার স্পিনেরও কিন্তু একটা বিপদ আছে। আমরা জানি আফগানিস্তানের সঙ্গে আমরা ম্যাচ হেরেছি, কারণ বাংলাদেশকে যেমন এই ম্যাচও চিন্তা করতে হয়েছে যে আমরা যদি স্পিন বান্ধব উইকেট করি, সেখানে নোমান আছেন, সালমান আগা আছেন, তাদের সঙ্গে বাংলাদেশের ব্যাটাররা কি খেলতে পারবে? সো একটু যদি স্পিনার টার্নিং থাকে, মানে স্পিন উইকেট যখন স্পিন সহায়ক হয়, তখন কিন্তু বাংলাদেশের স্পিনাররাই শুধু সুবিধা নেন না। অপোনেন্টে যদি ওই রকম স্পিনার থাকে, যেটা ধরুন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে হয়তো ছিল না, তাদের সঙ্গে আমরা স্পিন ডমিনেট করে ম্যাচ জিতেছি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমরা পারিনি, কারণ আফগানিস্তানের ওই জায়গাটা অনেক বেশি শক্তিশালী ছিল। সো এইটা হচ্ছে আরেকটা ডিলেমার জায়গা। আবার যদি এটাও দেখেন যে মানে ওয়ার্ল্ড ক্লাস যে স্পিনাররা বাংলাদেশে যখন এসেছে, যেমন ধরেন নাথান লায়ন, তারপর ওই সময় কিন্তু ইংল্যান্ড টিমটা আমরা যে টেস্ট সিরিজটা ড্র করলাম, সেই টিমে কিন্তু আপনার ওরা প্রায় 10-12 বছরের গ্যাপ কাটিয়ে গ্যারেথ বেটিকে নিয়ে এসেছিল জাস্ট এই মিরপুরের উইকেটের জন্য। অপোনেন্ট কিন্তু বাংলাদেশের দুর্বলতা বোঝে, বাংলাদেশ যতই বলুক যে তারা স্পিন এই সেই হাবিজাবি ভালো খেলে, কিন্তু বাংলাদেশ কিন্তু কোয়ালিটি স্পিনের কাছে সবসময় দুর্বল। এবং বাংলাদেশ কোয়ালিটি স্পিনের কাছে একদিক থেকে দুর্বল, একই সাথে বাংলাদেশ যখন বল করে তখন আপনি দেখবেন 5 থেকে 7 উইকেট যাওয়ার পর বাংলাদেশ টেইল্যান্ডের কাছে ধরা খায়। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার সাথে একটা শিওর শট টেস্ট সিরিজ যেটা কথা ছিল, রবিচন্দ্রন অশ্বিন একটা জুটি করে 3 উইকেটে, এটা মানে এরকম অহরহ ইতিহাস আছে বাংলাদেশের। ইভেন আপনি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা বলছিলেন, সেই সিরিজে হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজের মানে অভিষেকে নেমে, ওনার নামটা আমি এখন রিকল করতে পারছি না, সে হচ্ছে প্রায় ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে দিল লাস্ট দিন, 350 টার্গেট ছিল। এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটে বেশ অহরহ। আর একটা বড় জিনিস কি, মানে এই যে কালচারাল যে শিফটটা, এই কালচারাল শিফটটা কিন্তু বাংলাদেশের একাডেমিক ইস্যুও বেশ প্রভাব ফেলবে। এটা পজিটিভ না নেগেটিভ, এটা সামনের দিনগুলোতে দেখা যাবে। কারণ হচ্ছে বাংলাদেশ যখন কোর ক্রিকেটটা খেলে, তখন দেখবেন যে এই যে ইন্ডিয়ার, যদি আমি কথা বলি, আবারও ইন্ডিয়ার রেফারেন্সটা আছি, আপনি দেখেন যে মানে
যখন বিরাট কোহলি আসে, সচিন টেন্ডুলকার চলে যাচ্ছেন, এই যে শিফটটা, সচিন টেন্ডুলকারের আগেই কিন্তু বিরাট কোহলি রেডি ছিল, মানে 2009 2010 কিট প্লে কাপ খেলছে, 11তে এরকম একটা শট আছে যে রানঝানার একটা শট আমরা দেখি না, যে একটা ছোট কাল চলে যাচ্ছে এবং বড় কাল ফেরত আসছে, একটা ফ্ল্যাশব্যাক নস্টালজিক। সচিন টেন্ডুলকার যখন ফেরত আসছেন, বিরাট কোহলি তখন নামছেন, এই যে দৃশ্যটা। এরপর দেখেন বিরাট কোহলিকে রিপ্লেস করতে শুভমান গিল অলওয়েজ রেডি ছিল। শুভমান গিলকে যদি আমি রিপ্লেস না, অ্যাটলিস্ট কম্পিটিশন, হেলদি কম্পিটিশনের জন্য যশস্বী জয়সওয়াল অলরেডি হি ইজ দেয়ার, এবং জয়সওয়াল সুযোগ পাচ্ছে না যদি দেখেন টি-20 টিমে, টেস্ট টিমে সে খুব ভালো করছে। আবার যদি আমি দেখি 15 বছর বয়সী সেই ভাইভব সূর্যবংশী অলরেডি হি ইজ দেয়ার। মানে এই যে একটা শিফট, এই শিফটটা কিন্তু বাংলাদেশে একটা জায়গায় কখনো হয়নি। সেটা হচ্ছে রফিকের পরে সাকিব এসেছে, সাকিবের সাথে আব্দুর রাজ্জাক ছিল, কিন্তু সাকিবের জায়গাটাই যে একজন স্পিনার এবং একই সাথে সে খুবই ভালো ব্যাট করে, এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়নি। এই যে গ্যাপটা, এই গ্যাপটা বাংলাদেশকে আসলে ধরেন একটু হাই প্রোফাইল ম্যাচগুলোতে অনেক বেশি ভোগাতে পারে। রাইট। সো আমাদের আজকের আসলে এই ডিসকাশনের মেইন পয়েন্ট যেটা, যে বাংলাদেশ এখন অবশ্যই পেস বোলিংয়ে ভালো করছে, আমাদের পেস ডিপার্টমেন্টটা শক্তিশালী হয়েছে, বাট স্টিল দেয়ার ইজ আ লং গ্যাপ, স্পেশালি ইন টেস্ট ক্রিকেট। আমাদের ধরুন এক্ষেত্রে আমার মনে হয় বড় প্রবলেম হয়েছে যে আমরা একজন নির্ভর হয়ে পড়ছে আমাদের পেস অ্যাটাক, তার সঙ্গে আসলে পারফর্ম করার জন্য উই নিড আরেকজন যে আসলে ওয়াকারের সঙ্গে অন্য, এক্স্যাক্টলি। এবং পার্টনারশিপ শুধুমাত্র আমরা মনে করি যে হ্যাঁ, প্রায় ক্রিকেটে মনে করি পার্টনারশিপ ইজ খুব মানে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা শুধুমাত্র ব্যাটিংয়ে না, বোলিংয়েও সমান। ওয়াকার ওয়াসিমের কথা তো রায়হান মাত্রই বললো, বাট একই সঙ্গে ধরুন একদিকে বুমরা, একদিকে সিরাজ, একই সঙ্গে ধরুন আমরা দেখেছি মিচেল স্টার্কের সঙ্গে হয়ে হ্যাজেলউড বল করে চলেছে, ঠিক এরকম এই পার্টনারশিপটা মিসিং হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু একই সাথে ওই ডিলেমাটাও আছে, মানে আমি যদি বাংলাদেশ টিমের বা আপনি যদি বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টের অংশ হন, আপনি আসলে মিরপুরে যখন কোনো দলের সঙ্গে খেলতে নামবেন, আপনি কি কোন স্ট্রেংথটা নিয়ে নামবেন? আপনি কি আপনার দলে মনে করবেন যে না, আমার স্পিনিং উইকেটই হোক, আমি আসলে সেটা ডোমিনেট করে ম্যাচটা জিততে চাই, নাকি আমি আসলে এখানে চাইবো যে ট্রু উইকেট হোক, এবং যেটা হলে আবার কিন্তু অনেক সময় আপনার পক্ষে ফলাফল নাও আসতে পারে। আমরা একটা জিনিস তো অস্বীকার উপায় নেই, বাংলাদেশ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে টেস্টে মিরপুরে, বিকজ অফ উইকেটের ওই সুবিধাটা আমরা নিতে পেরেছিলাম প্রপারলি। এখন সেইটা হচ্ছে, আমি জানি না আপনি যদি টিম ম্যানেজার অংশ নেন আপনি আসলে কি করতেন, সেইটা আমার জানা চাওয়া থাকবে রায়হানের কাছেও। না, এখানে আসলে দুইটা জিনিসই দরকার, যে স্ট্রেংথ বিল্ড আপ তো দরকারই। আপনার একটা প্রপার একাদশ গঠন করতে 6 জন ভালো ব্যাটার, 3 জন ভালো পেসার, 2 জন ভালো স্পিনার দরকার, এটা হচ্ছে একদিক। আবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে নেলসনে নিউজিল্যান্ড কি কখনো স্পিন বান্ধব উইকেট করবে? না, এটা যার যার স্ট্রেংথ অনুযায়ী করবে। ওইখানে টিম সাউদি আর ট্রেন বোল্ট দুই দিকে সুইং করাচ্ছে, এই দৃশ্য দেখতেও ভালো লাগে। ওইখানে যদি আপনি ধরেন অনেক স্লো লো উইকেট, আপনার ভালো লাগবে না। আবার গোজ উইথ অস্ট্রেলিয়ার পার্থ, তাই না? সেখানে অত সময় আমরা দেখবো যে বোলাররা ছুটে আসছে, বাউন্সার, পেস। ইভেন বাংলাদেশের তো ওই বছর টেস্ট আছে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং সেখানে দেখবেন যে সেগুলো অদ্ভুত অদ্ভুত ভেন্যুতে, ওই ভেন্যুতেও দেখবেন যে অস্ট্রেলিয়া খুব ফাস্ট বোলিং উইকেটই করবে। সো এইটা যার যার স্ট্রেংথ অনুযায়ী করে, এটা নিয়ে আমার আপত্তি নেই। বাট অন দ্য সেম পেজ আমাদের যে রাজশাহী, বগুড়ার মতো জায়গাগুলোতে যে উইকেটগুলো আছে, সেইখানে আমাদের পেস বোলিং যে শোডাউনটা হয়, ওইখানে এইটার বিল্ড আপটা দরকার। এই বিল্ড আপটা যদি হয়, আপনি যদি দেখেন মানে একটা ব্যালেন্সড স্কোয়াডের জন্য আমাদের আসলে, আমরা সবসময় 11 জন ভিত্তিক চিন্তা করি, তো এটা আরেকটা লাইমলাইটের একটা ব্যাপার আছে। আমরা সবসময় দেখি যে এই 11 জনই খেলছে, এর বাইরে হয়তো ক্রিকেট নেই, কিন্তু ক্রিকেট আসলে 200-300 জনের একটা, এটা ক্রিকেট জাতীয় টিমের বাইরের যে পুলটা, ওইটাও খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। এবং আমি সেদিন আসলে এই যে এনসিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের যে ম্যাচগুলো দেখছি, সেখানে আমি দেখি একজন পেস বোলার 125-130-এর বেশি আসলে গতি তুলতে পারছে না। মোস্ট অফ দেম, যে কয়জনই তুলতে পারে ওই কয়জনই কিন্তু জাতীয় টিমে ঢোকে। আপনি দেখেন, এর মধ্যে একমাত্র বিরল ব্যতিক্রম হচ্ছে, এটা বিশ্বেই বিরল ব্যতিক্রম, বাংলাদেশের স্লো মিডিয়াম লেফট টার্ম স্পিন পেস বোলার মুস্তাফিজুর রহমান। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বা সাদা বলে ইজ ডুইং গ্রেট উইথ আওয়ার পেস বোলিং ডিপার্টমেন্ট। লাল বলে আমাদের পেস বোলিংয়ে আমরা আসলে এখনও আমাদের প্রপার স্ট্রেংথটা গড়ে উঠতে পারিনি, বিকজ অফ যেটা বললেন যে আমাদের অন অ্যান্ড অফ পারফরমেন্স, কেউ আসলে ধারাবাহিকভাবে টানা খেলছে না। নাহিদ রানা খুবই সাম্প্রতিক সময়ে ধরুন যুক্ত হয়েছে বা রেগুলার খেলছে, এইটা হচ্ছে একটা বড়। আপনি ধরুন ওয়ানডেতে বা টি-20তে আপনি খুব সহজেই আপনি রিপ্লেস করতে পারেন, সাকিবের জায়গায় 4 ওভারের জন্য শরীফুলকে আপনি নিতে পারেন, বা হাসান মাহমুদ ঢুকে যেতে পারে সেখানে। কিন্তু টেস্টে যেমন এবাদত যখন টানা খেলছিলেন, বাংলাদেশ যখন একটু স্টেবল মনে হচ্ছিল এবাদত এবং তাসকিন মিলিয়ে, কিন্তু সবাই যখন ইররেগুলার হয়ে পড়লেন, তখন আসলে মূল প্রবলেমটা আমাদের সামনে আসলো। এবং এই কারণেই রায়হান যে পয়েন্টটা বলেছে আমি একেবারে একমত, আমাদের অন্যান্য উইকেটগুলোকে আসলে কাজে লাগানো, যদি সেটা শুধুমাত্র মিরপুরেই না করা সম্ভব হয় তাহলে। কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু ম্যাচ জেতাবে। আমি সবসময় বিশ্বাস করি
টেস্টে বোলাররা, এবং তার জন্য আপনাকে 20 উইকেট নেওয়ার সক্ষমতা থাকতে হবে, এবং সেটা কখনোই শুধুমাত্র স্পিন দিয়ে আপনি 20 উইকেট নিতে পারবেন না। টেস্টেও সেটা দরকার, পেসেও সেটা দরকার। এখন ধরুন আমরা যেটা বলছি, তার মানে এটা কি পুরোটাই ফাঁকা আওয়াজ রায়হান, যে বাংলাদেশ এখন পেস বোলিং অনেক ভালো হয়েছে, পেস ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী, এবং আমরা পেস দিয়ে যেমন 3 জন পেসার এই টেস্টে রেখেছি, আমরা ধরুন গুড়িয়ে দেবো অপোনেন্টকে বা উড়িয়ে দেবো, কিন্তু সেইটা অ্যাকচুয়াল সিনারিও কি হয় সেটা মনে হয় এই ম্যাচে আমরা অনেক বেশি আমাদের সামনে আবারও আসতে পারে। স্পেশালি বাংলাদেশ ব্যাট করছে, বল করছে সেকেন্ড ইনিংসে, ফোর্থ ইনিংসে বল করতে হবে, সেখানে আমাদের 3 জন পেসার কতটা কার্যকর হন, পুরোনো বলে রিভার্স সুইং তারা কতটা করাতে পারেন এই উইকেটের সুবিধা নিতে হলে, সেইটা আমার মনে হয় যে এই টেস্ট আরো বেশি করে সামনে আসতে পারে। মানে যতই নেগেটিভ বলেন, একটা দিক থেকে আমি খুবই হ্যাপি, সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল, যে ক্রিকেট দলটা মানে ঐতিহ্যগতভাবে খুব বেশি পেস বোলার ওরিয়েন্টেড ছিল এবং পেস বোলারদের নিয়ে তাদের গর্বের সীমা নেই, সেই ক্রিকেট দলের কমেন্টেটর রামিজ রাজা সেদিন হচ্ছে একটা কথা বলেছে, এবারের যে পেস বোলিং লাইন আপ সেটা পাকিস্তানের চেয়ে বাংলাদেশেরটা বেটার লাগছে। এটা তো ঠিক, এটা বলছেন, এটা তো ঠিক। এবং সেদিন তিনি মানে নো ক্যাপ, সেদিন হচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে তিনি মিডিয়াম পেসার বলেছেন, কারণ শাহিন শাহ আফ্রিদি তখন ওই যে নাম্বারটা উঠে আসছিল, তো তার হাইয়েস্ট যে গতির বলটা সেটা ছিল 136, আমাদের লোয়েস্ট নাহিদ রানা বল করে 136, এটা বড় শক্তির জায়গা, রাইট, এটা একটা বড় পার্থক্য শক্তির জায়গা, এবং আমাদের জন্য এটা দারুণ আত্মতৃপ্তিরও বটে। বাট একই সাথে আমরা আসলে এখন এই ধরনের কাগজে কলমের বাইরেও আমরা এখন ম্যাচের রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং যেহেতু টেস্ট ক্রিকেটটা এখন একটা এমন একটা ফর্ম্যাটে দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, আপনাকে আসলে কম্পিটিটিভনেস অনেক বেড়ে গেছে, সেই জায়গাটাই বাংলাদেশকে যেহেতু সারা দুনিয়া ঘুরে এখন খেলতে হবে, সো অনেক বেশি আমার মনে হয় যে এই জায়গাটায় গুরুত্ব দেওয়ার সময় এসেছে পেস বোলিং অবভিয়াসলি। আমাদের প্রায় শেষ দিকে চলে আসছে, আমার একটা গল্প মনে পড়তেছে, আপনি যেহেতু শুরু করছেন লম্বা মানুষ পেস বোলিং, এই সেই 2019 সালে যখন আমরা সামার সিটি ছিলাম, তখন হচ্ছে একটা রেস্টুরেন্টে, আপনার মনে আছে, আপনাকে যে ক্রিকেটার ভেবে অনেকক্ষণ ছবি তখন বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে সামার সিটে একটা ম্যাচ, এবং তিতুমির ভাই আর আমি গিয়েছিলাম, আমি খুব সুন্দর রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আমি বলেছি আমি মিডিয়াম পেসার, অল্প ব্যাটিং পারি। সো বাংলাদেশে যেটা হয়, এটা হলে একটা তো আইডল লাগে, এবং ধরুন একটা সময় মাশরাফিকে সে আইডল মেনে, সাকিবকে আইডল মেনে সবাই তার মতো হতে চেয়েছে, এবং আমার মনে হয় এখন সময়টা বাংলাদেশ ক্রিকেটে তাসকিন পরবর্তী নাহিদ রানা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাসেট ইন ক্রিকেট, এবং নিশ্চিতভাবে আমরা চাই যে তাকে সেই সাপোর্টটুকু যেন আমরা হোমেও অ্যাটলিস্ট তাকে দিতে পারি তার পেসার হিসেবে গড়ে ওঠে। এবং এই যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যদি দেখেন, নাহিদ রানার আসলে গুরুত্ব দিন দিন বাড়বে বাংলাদেশের। আমার ধারণা ইন্ডিয়ার যদি পলিটিক্যাল টেনশনটা না থাকতো, হয়তো নাহিদ রানা এবার পিকড হতেন আইপিএল এ, আগামীবার হতে পারে হয়তো। এবং বাংলাদেশে এখন 3 জন ক্রিকেটার, আমি আলাদা করেই বলি, নাহিদ রানা, রিশাদ এবং মুস্তাফিজুর রহমান, এই 3 জন হচ্ছে বিশ্বের যে কোনো লিগে খেলতে পারে, আই ক্যান বেট। বাট মুস্তাফিজ এবং নাহিদ রানা ক্যারিয়ারে লম্বা সময় পার করেছেন, রিশাদ আমার মনে হয় ক্যারিয়ারের সুসময়টা পার করছেন, বাট তার সামনে আসলে এখনো লম্বা সময় চ্যালেঞ্জ আসতে এখনো অবশ্যই আছে। সো তাকে আসলে খুব দ্রুত, ইনফ্যাক্ট এই সময় আধুনিক ক্রিকেটে সবাইকে খুব ইভলভ করতে হয়। আপনি বলেন না, যেটা মুশফিক সেরা লিগ হচ্ছে বিগ ব্যাশ, সেই বিগ ব্যাশে পারফর্ম করে আসছে, মানে এটা বিশাল। বাট নেক্সট বিগ ব্যাশে ইউ নেভার নো, ওখানে গিয়ে কিন্তু বাবর আজম দেখেন ফেল করে সে পিএসএল এ কি দুর্দান্ত পারফর্ম করলো। সো ক্রিকেটে আমি যেটা বলছি, মুশফিকুর রহিমের একটা কথা দিয়ে শেষ করি, দেখেন আপনি না, মুশফিকুর রহিমের একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে নাম্বারগুলো সামনে আসে, আপনার কমেন্টগুলো একটু নাম্বারগুলো সামনে আসছে। এনিওয়ে, মুশফিকুর রহিমের কথাটা দিয়ে শেষ করি। মুশফিকুর রহিম কিন্তু তিনি নিজেই বলেছেন খুব রিসেন্ট একটা ইন্টারভিউতে, লম্বা সময় ধরে খেলছেন এবং একসময় তার স্কোরিং শট ছিল 1টা বা 2টো, এবং তার আমরা জানি তার স্লগ সুইপ, তার ওই পুল, কিন্তু তিনি তার স্কোরিং শটগুলো বাড়িয়েছেন সময়ের সাথে, কারণ তিনি বুঝতে পেরেছেন যে এখানে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, ইউ হ্যাভ টু বি ভার্সাটাইল, এবং সেই কাজটা যদি মুশফিক করতে পারেন, এবং তার সাকসেসের পেছনে তার ওই পরিশ্রম নিষ্ঠা সেটা ছিল, এবং একই কাজ সমান কিন্তু জিনিসটা বর্তায় বোলারদের উপরও, স্পিনার পেসার সবার উপরেই। সো আমরা আসলে বাংলাদেশ ক্রিকেটের এই বছর টেস্ট ক্রিকেটটা দিয়ে অবশ্যই আমরা চাই যে টেস্ট ক্রিকেট আমরা রিসেন্ট টাইমে খুব ভালো না হলেও খুব খারাপ সময় পার করছি না, বেটার টাইম যাচ্ছে, এবং এইটাকে আসলে খুব ভালোর দিকে আস্তে আস্তে নিতে হলে আমাদের অবশ্যই পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটিং 3টা ডিপার্টমেন্টই সমানভাবেই করতে হবে। বাট স্পেশালি আমি পার্সোনালি চাইবো আমাদের পেসাররা লিমিটেড ওভারে যেরকম পারফর্ম করছে, লংগেস্ট ফরম্যাটেও সেরকম পারফর্ম করবে। অলরাইট, ভালো থাকবেন সবাই, আজকের মতো শেষ করছি। মির ভার্সেস মির, বাই বাই, টাটা, থ্যাংক ইউ।